নর্থ বেঙ্গলে কার বেশি পপুলারিটি সত্যি বলো তো, তোমার না সিনেমা প্রেমময়? উজ্জ্বলের সাথে এখন টলিউডের বহু সেলেবরা প্রমোশনে গেলে নর্থ বেঙ্গলে উজ্জ্বলের সাথে প্রমোশন করতে চায়। এটা কি সত্যি নাকি এটা সত্যি উজ্জ্বল তাদের সাথে আরো বেশি পপুলার হতে চায়? আমি পাবলিককে বলবো কোনটা সত্যি মিথ্যা, তোমরা বিচার করবে। তোমার নামে বদনাম করছে, তোমাকে উল্টো পাল্টা বলছে, ভালো লাগে? এ বাবা, যাদেরকে দেখি একটু শুনে তারা এখন আমার পিছনে লেগেছে, তারা আমাকে নিয়ে রোস্ট করে। কোনটা বললে উজ্জ্বল হয়েছে? ইউটিউবার উজ্জ্বল, সিঙ্গার উজ্জ্বল, বিজনেসম্যান উজ্জ্বল? এই বম্বিটা উজ্জ্বলে, সেলিব্রিটি উজ্জ্বলে, সমাজ উজ্জ্বল, ভাইরাল উজ্জ্বল। আমার পছন্দ নেই এটা। উজ্জ্বল কি পার্টিতে জয়েন করছে? কটা অ্যাকাউন্ট হলো ব্যাংকের? শান্তনু টেক, এখানে চেনা মুখের অচেনা কথা হয়। ওয়েলকাম টু শান্তনু টেক। অ্যান্ড আজকে শান্তনু টেকে নর্থ বেঙ্গলের দাদা এসছে, জান এসেছে, প্রাণ এসেছে বলা যেতে পারে। নর্থ বেঙ্গলে যার আছে বড় মন, আজ তিনি আমার গেস্ট। প্লিজ ওয়েলকাম উজ্জ্বল বর্মন। উজ্জ্বল, ওয়েলকাম টু শান্তনু টেক। থ্যাংক ইউ সো মাচ। আমি কি এটা ঠিক বললাম যে নর্থ বেঙ্গলে যার আছে বড় মন তার নাম উজ্জ্বল বর্মন? একদমই না, উজ্জ্বলের তো বড় মন, উজ্জ্বল এত বড় মন হতে গেলে তো ভালো কাজ করতে হবে। আমি কি মন করলাম? কি বলছো? ভাইরা পাগল, নর্থ বেঙ্গলের মানুষরা পাগল। আমাকে একটা প্রথম প্রশ্ন যে উজ্জ্বল বিয়ের আগে বেশি ব্যস্ত ছিল না বিয়ের পরে? বিয়ের আগে ব্যস্ত ছিলাম, বিয়ের পরে শুধু বউকে সময় দাও? ম্যাক্সিমাম সময়টা দিচ্ছি এখন। আজকে হানিমুন থেকে আসলাম, পুজো পাঠ করছি, বউয়ের সাথে গল্প করছি, আচ্ছা। একটু সাবরি সাবরি প্রেম করছি, একটু হয় না বাচ্চাওয়ালার প্রেম। পুজো পাঠ আগে করতে না নাকি? কেন করতাম? আগে করতাম। আচ্ছা, বিয়ের পরে আরো বেশি কেন? এটা কি মানে এটা নিয়মে আছে। আর আমার একটা ইচ্ছা ছিল যে বিয়ের পরে বিয়ের পরেই আমি পুজো করব বেশি? পুজো করব, এবং আমি ওই রাধে নাম জপ করব, কৃষ্ণ নাম। খুব আচ্ছা তাড়াতাড়ি ওই জপ মালা নেব, খুব কম বয়সে। এটা শুনতে অবাক লাগবে, খুব আচ্ছা, তাড়াতাড়ি 1 মাসের মধ্যে আমি মালা জপ চালু করব। মানে এগুলো কিছু আমার আগে থেকে স্বপ্ন ছিল। ইচ্ছে আর কি। কেন হঠাৎ এরকম রাধা, মানে কৃষ্ণ আগে ছিল, এখন তোমার জীবনে রাধা এসছে, সে কারণে? না না, ঈশ্বরকে ভালো লাগে। অনেক তো পাপ কাজ, অনেক পাপ কাজ করেছো তুমি? কি কেন কি পাপ কাজ করেছো বলো? তুমি তো বললে অনেক তো পাপ কাজ, বলো কি পাপ কাজ? পাপ কাজ করিনি কি কি পাপ অবশ্যই। কাজ মানব জীবনে চলতে গেলে পাপ কাজ হয়। করে? যেমন আজকে গাড়ি ড্রাইভিং করছি, চলতে গিয়ে অজান্তে একটা এরকম প্রাণী হয়েছে? মারা গেল। উজ্জ্বল, আজকে শান্তনু থেকে বলো নিজে কি পাপ কাজ করেছো? আমার মতে প্রতিদিন কিছু না কিছু পাপ হ্যাঁ, কাজ আমার করি। আধ্যাত্মিকতার কোনো উত্তর চাই না, আমার উজ্জ্বলের উত্তর চাই যে উজ্জ্বল কোন পাপটা মনে করে যে এটা আমার ভুল হয়েছে। যাকে তাকে উম, খিস্তি দিয়েছিলাম হোস্টেল লাইফে, স্কুল লাইফে। ছোটবেলায় যাকে দেখতাম তাকে ভালো লাগতো, আচ্ছা মনে কুচিন্তা অনেক সময় ঘোরে। সত্যি আচ্ছা। কথা বলছি, সেগুলো প্রত্যেকটাই পাপ। তো ঠাকুর প্রেমী, ঈশ্বর প্রেমী হলে না কিছুক্ষণের জন্য মনটা শান্তি হয়। তো এটা যখন বেশি পরিমাণে করবো, তো বেশি পরিমাণে মনটা শান্তি হবে। আর বাহ। মা হচ্ছে একটু ঠাকুর প্রেমী, তো আচ্ছা, তো আমার খুব ভালো লাগে এ ঠাকুর। তোমার মায়ের কথা যখন উঠলো, ইদানিং অনেকে বলে যে উজ্জ্বল ওর ভিডিওতে কাউকে ছাড়েনি ভিউ এবং টাকার জন্য, মা বাবাকেও নিয়ে এসছে, বউকে নিয়েও ভিডিও করছে। কিন্তু কি উজ্জ্বল, না, প্রথমত শুধু মা বাবাকেও তুমি ভিডিওতে নিয়ে এসে কন্টেন্ট ক্রিয়েট করছো? শুধু যে টাকার জন্য ভিডিও করি তেমনটা না। 6 মাস 1 বছর টেকনিক্যালি অনেক রকম ইস্যু হয়, দেখবে 2 বছর 2 মাস 3 মাস করে মনিটাইজেশন অফ থাকে। সো অফ থাকে, সেই মুহূর্তেও ভিডিও করি, কিন্তু কন্টিনিউয়াসলি আমার কন্টেন্ট অফ থাকে না। আমার কন্টেন্ট বানাতে হবে, এটা একটা নেশা। অবশ্যই হুম টাকা ইনকাম করার তো একটা ধান্দা ছিল, টাকা ইনকাম না করলে কি করে চলবো। আর মা বাবাকে পাশে রেখেছি পরে। প্রথম অবস্থায় বন্ধু বান্ধবকে হুম পাশে হুম রেখেছি, হুম। ব্যবসা শুরু করেছিলাম ইউটিউবের আগে। সো বন্ধু বান্ধব যাদেরকে বিশ্বাস করতাম তারা ধোকা দিত, কিন্তু আচ্ছা, নিজের লোকগুলো, খুব নিজের লোকগুলো ধোকা দিত না। আমার খুব প্রিয় লোক ছিল আমার মা বাবা ঠাকুমা, তারপরে অ্যাঞ্জেল পি আসলো। তো সেই নিজের লোককে রেখেছি। এঞ্জেল প্রিয়ার আগে কেউ আসেনি?
না না এই সব আবার একটা পাপ করছো, কিন্তু শান্তনু থেকে বসে তুমি আবার একটা পাপ করতে তুমি চাও যে তুমি এখানে পাপ করো। কি ভাব করলাম। এই যে তুমি বললে অ্যাঞ্জেল প্রিয়ার আগে কেউ আসেনি, খবর বলে যে উজ্জ্বলের নাকি এর আগেও একটা প্রেম ছিল, এবং সেই প্রেম সেই ভালোবাসা উজ্জ্বল, এটা তো সত্যি, মানে সেই সময় উজ্জ্বলের এত বেশি পয়সা ছিল না, এত বেশি টাকা ছিল না, কেরিয়ার উজ্জ্বল কি করবে সে জানতো না, তাই নাকি সে চলে গেছে। প্রথমত এই অ্যাঞ্জেলের আগে যে এসেছিল সে একটা হেডলাইন হয়ে গেছিল। আহ, একটা ভিডিওতে বলেছি তো, লাইভ স্ট্রিম ভিডিওতে। তারপর থেকে আমি পস্তাই কেন বললাম তখন। ওটাতে বলার পরে সবাই কোশ্চেন করে, আর আমি মুখ ঘুরাতে পারি না। ও কি কারণে ছেড়ে গিয়েছে বা কেন গিয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায় বললে মানুষের নামে খারাপ কথা বলা হবে, আর মানুষের নামে খারাপ কথা বলতে শিখিনি। ও নিজেও জানে এবং সবাই জানে, বন্ধু বান্ধব। আচ্ছা। অনেক কিছু করেছে আমার সাথে, অনেক বাজে কিছু করেছে। এমনটা নয় যে আমি করিনি, হয়তো দুজনের ভুল ছিল, কিন্তু ওর অবশ্যই বেশি ভুল ছিল। হুম। তো আমার ছোট্ট ভুল থাকার পরে ও আমাকে অনেকভাবে আঘাত অপমান করেছে, বাজে কথা বলেছে, কিন্তু আমি কোনোদিন ওকে বাজে কথা বলিনি। শুধু ওকে না, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ কথা বললো, আমি কারণ আমি খারাপ কথা বলতে পারি না, আর কেন জানি পারি না। বলতে চাই যে আমিও একদিন কাউকে নিয়ে রোস্ট করবো, ও আমাকে এটা বলছে আমি ওকে জবাব দেবো, কিন্তু পারি না, কোথাও গিয়ে বিবেকে বাধে। বলুন না কে কি খারাপ বলে। তো সেরকম ওকে নিয়ে খারাপ বলতে পারবো না, তাই আমি কি কারণে ছেড়ে গিয়েছে বলতে পারছি না। তবে তুমি যেটা বললে এটা অন্যতম কারণ হতে পারে। কি, যে এইসব কারণে? এগুলো শোনা কথা আমার, তুমি মনে করো সত্যি তাই? এখন তো লাইফটা চেঞ্জ করে ফেলেছি, ওকে নিয়ে বলার আমি মনে করি না ইচ্ছে যে ইচ্ছে এখন নেই? ইচ্ছে তো একদমই নেই। আচ্ছা। একদমই নেই আমার কোনো কথা বলাতে। প্রথমত আমার অ্যাঞ্জেল যদি খারাপ পায়, তাই আমি বলতে তুমি কি চাই না। বউকে ভয় পাও নাকি গো? না না, কেন ভাই বাবু, ও তাহলে কি মারবে বেশি না। ভালোবাসো? আমি চাই সুখে থাকতে। অনেক ঝগড়া ঝামেলা হয়েছে। হ্যাঁ, হুম। এক্স এর কথা বললে, এক্স কে নিয়ে অনেক ঝামেলা হয়েছে, শুধু তোমরা তো এক্স। অনেক ভিডিও করেছো যে তোমার আর অ্যাঞ্জেল প্রিয়ার মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, হুম হুম ছাড়াছাড়ি হয়ে গেছে। হুম হুম। সত্যি এগুলো, নাকি এগুলো একটা কন্টেন্ট, বা এগুলো একটা ভিডিওর কন্টেন্ট ছিল? আমার হুম। না না, কেন কন্টেন্ট থাকবে এ যখন সত্যি? আমার। হ্যাঁ, আমাদের এক ব্রেকআপ ব্রেকআপ ভাব আসছিল অবশ্যই। আচ্ছা। আমাদের ব্রেকআপ ব্রেকআপ আর কি বলবো, আমাদের তো রেজিস্ট্রি হয়ে গেছে অনেক আগে। সো ডিভোর্স ডিভোর্স পরিস্থিতিতে আসছিল। আচ্ছা। সেটা নিয়ে জলঘোলা হয়েছে। তো সোশ্যাল মিডিয়ায় যেটা জলঘোলা হয় সেটা প্রত্যেকটাই সত্য নয়। তো সেরকম একটা পরিস্থিতি আসলে ফ্যামিলির কারণে। হুম হুম। তো তখন সেই মুহূর্তে আমরা কিন্তু ভিডিও করিনি, বিশেষ করে আমি কিন্তু একটাও ভিডিও করিনি। আচ্ছা। একটাও করিনি। অ্যাঞ্জেল করেছিল একটা, যেটা ওর রিয়েল বা ওর সত্য ঘটনাটা তুলে ধরেছে। সো আমাদের ওই কন্ট্রোভার্সি ব্রেকআপের ঢং করে, নাটক করে কন্টেন্ট বানিয়ে ইনকাম করার বা কন্টেন্ট বানানোর স্বপ্ন মানে ছিল ওগুলো না। সত্যি ছিল? মানে তোমাদের মধ্যে তখন বিচ্ছেদ হয়ে যাচ্ছিল? বিচ্ছেদ হয়ে যাচ্ছিল, কিন্তু আমার অ্যাঞ্জেল পিয়া নামে একটা বাজে কথা রটেছে সোশ্যাল মিডিয়াতে। সেটা 99.9% ভুল। কি সেটা? না, ও একটা অন্য ছেলের সাথে রিলেশনশিপ হয়ে গেছে। আচ্ছা। এটা একটা রোটে ছিল, কিন্তু আমি জানি সেটা সম্পূর্ণ ভুল না হলেও অধিকাংশই ভুল। কথা বলেছিল, কথা আচ্ছা। বলার পেছনে সব থেকে মেন দোষটা আমার। কারণ একটা ফ্যামিলিগত ঝামেলা হচ্ছিল, তো প্রচুর পরিশ্রমী ছিলাম আমি, ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন কিছু কাজের সঙ্গে যুক্ত থাকায় মাইন্ডসেটটা ঠিক ছিল না। স্বপ্ন অনেক, তো স্বপ্নের খিদা তো। তো বাড়িতে আসলে অ্যাঞ্জেল পিয়াকে টাইম দিতে পারতাম না। কাজে পাগল ছিলাম। অবশ্য কাজে যে পাগল ছিলাম সেটা অ্যাঞ্জেল পিয়া এবং বাবা মাকে সুখী রাখার জন্যই। তাদেরকে যাতে ভালো একটা জায়গায় রাখতে পারি, তাদের স্বপ্ন পূরণ করতে পারি। তো তারা বোঝেনি, এটা হয় বেসিক্যালি। তো সেই মুহূর্তে ঝামেলা হয়েছিল, সময় দেয়নি। তো যখন ঝামেলা হয়েছিল, ঝামেলাটা ফ্যামিলিগত ভাবে যায়। যে কোনো বিষয়ে ফ্যামিলিতে কথাবার্তা হয়, এই ঝামেলা হচ্ছে, ওই ঝামেলা, এই ঝামেলাতে না ফ্যামিলিগত দিক দিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়। আচ্ছা। তখন এই ফ্যামিলি ওই ফ্যামিলিকে খারাপ ভাবে, ওই ফ্যামিলি এই ফ্যামিলিকে। তখন আমাদের ফাটলটা তৈরি হয়। আর সেই ওকে। ফাটলের সময় এতটাই বাজে একটা সম্পর্ক গিয়েছে, মানে মানসিক শান্তিটা দরকার ছিল। আমি আচ্ছা। ঘুরে বেড়াতাম। আমি ওই কুম্ভ মেলায় গিয়েছিলাম পুজো করতে। আহ, তারপরে কোথাও গিয়েছিলাম ঘুরতে, দীঘাতে এনজয় করতে, যাতে মাইন্ডসেটটা ঠিক থাকে। আমিও দু চারটা বন্ধু বান্ধবীকে এসএমএস করেছি। আচ্ছা। ও, সেই সময় তুমিও বান্ধবীদেরকে মেসেজ করতে? হ্যাঁ গো, মানে এটা তোমার এটা অনেকেই সোশ্যাল মিডিয়াতে ধোয়া তুলসী পাতা হতে চায়, আমি পারি না সেটা, আমার আচ্ছা। সত্যি ভুল ছিল। কাকে মেসেজ করতে, সেই পুরনো প্রেমিকা? না না, পুরনো প্রেমিকাকে না। আহ, এমনি বন্ধু বান্ধব ইয়ে কি করার জন্য অভাব নাকি, কত আছে। উজ্জ্বলের দ্য বং মিডিয়া, এটা কত নম্বর চ্যানেল? আমি একদম ডে সঠিক ওয়ান থেকে বলো, যে চ্যানেলটা তোমার একটা সময় ছিল সেটা তোমার নষ্ট হয়ে যায়। সবার প্রথমে আমি একটা ভালোবাসা মোটিভেশন চ্যানেল খুলি।
বাহ, আচ্ছা জীবনে মোটিভেশনটা দরকার ছিল, আর ভালোবাসার জন্য আমি পাগল ছিলাম। আচ্ছা তো সেই থেকে মোটিভেশনাল চ্যানেল খুলি, যেখানে ভালোবাসা বিভিন্ন রকম কন্টেন্ট ছেড়েছি। কোনো কিছু হয়নি। তারপরে না টেকনিক্যাল চ্যানেল খুলি, আচ্ছা সেটাতেও কিছু হয়নি। যেটাতে মোবাইল রিলেটেড জিনিস শেখাতাম। প্রথম দিকে আগে আমি যখন ইউটিউব করতাম না, সবাই টেকনিক্যাল চ্যানেল খুলতো, কি করে মোবাইল লকটাকে ডিজাইন করা যায়, একটা থিম কি করে চেঞ্জ করা যায়, সেই সব করতাম। তো তারপরে ওটাতে কিছু হলো না, তারপর একটা টেকনিক্যাল রিভিউ আনবক্সিং এর চ্যানেল খুললাম, সেটাতে কিছু হলো না। তারপরে ওই চ্যানেলগুলোকে নাম চেঞ্জ করেছি, কিন্তু চ্যানেল আচ্ছা খুলিনি, ওই চ্যানেলগুলোকে নাম চেঞ্জ করে ইউটেক বলে একটা চ্যানেল খুললাম। আচ্ছা আমার নাম উজ্জ্বল, সেখান থেকে সেখানে দেখলাম 2000 সাবস্ক্রাইবার হয়ে গেল। মোটামুটি অনেক দিন কাজ করার পরে 2-3 বছর কাজ করা শেষ আমার। আরে বাবা, তারপরে মাইসেলফ উজ্জ্বল করলাম। আচ্ছা এখনো পর্যন্ত ইউটিউবে আর মাইসেলফ উজ্জ্বলের টেলিগ্রাম চ্যানেল আছে, প্লাস অনেক ফলোয়ার্স আছে, তারা বলে ওখান থেকে তোমাকে ফলো করি। অনেক বন্ধু আছে, যেমন আমি নাম বলি বিট রিক, সে আর্নিং কমিউনিটিতে একসাথে ভিডিও করতাম। ও ইগল টেক, অনলাইন, একটু ভুলে গেছি, অনলাইন হিরো, আচ্ছা পবন গুপ্তা, টেকনিক্যাল প্রিয়া, হ্যাঁ তারা সব আমার বন্ধু ছিল। তারা ট্রিকি হ্যাকার পবন, তো তারা সব বন্ধু আমার ছিল, তাদের সাথে এখন কথা হয়, এ তুই তো বহুত বড় ইউটিউবার বান গিয়া রে, হিন্দিতে কেউ বাংলাতে বলে। তো তাদেরকে নিজের থেকে ফোন করি। রিসেন্ট বিশ্বজিৎ দা বলে আছে, আমার হুম গুরুদেব ছিল বলা চলে হুম ওই সময়। তারা বড় চ্যানেল চালাতো টেকনিক্যালি, আমি খুব কম সাবস্ক্রাইবারে ছিলাম। তো গুরুদেব ভাবতাম, তো এখন ফোন করার সাহস হয় যেহেতু একটা জায়গা হয়েছে, ফোন করে বলি গুরুদেব ভালো আছো। তো আমার ভাল লাগছে এটা শুনে যে তোমাকেও অনেকে ভালো বেশি গুরুদেব বলে, কিন্তু অনেকে জানে না যে এই গুরুদেব একটা সময় শুধু ভাতের মার খেয়ে দিন চালিয়েছে, ফ্যান খেয়ে স্কুলে যেত। শুধু স্কুল কেন, আমি বলবো আমি সেই সময়টা মনে করিয়ে দিই যে উজ্জ্বল ভাতের ফ্যান খেয়ে মাটি কাটতে যেত, রাজমিস্ত্রির কাজ করতে। একটু সেই সময়টাতে ফিরি উজ্জ্বল। আমি রাজমিস্ত্রি আর কাজ বা মাটি কাটতাম না, কিন্তু আমি ওই ক্ষেতের কাজ করতাম। ক্ষেতের কাজ হ্যাঁ, করতে, ক্ষেতের কাজ। আচ্ছা আমাদের ওখানে মাটি কাটা বলতে কি ওই 100 দিনের কাজ, ওটা ও করতাম না। ক্ষেতের কাজ করতাম, ধান কাটা। আচ্ছা। তারপর আর আমাদের ওখানে রাজমিস্ত্রির ব্যাপারটা কি ছিল, অনেক জায়গায় শোনা যায় যে রাজমিস্ত্রি না, হোটেলে কাজ করতাম। ও সুন্দরবন হোটেল নাম আছে আমাদের শিলিগুড়ি জংশনে। এখন জানি না হোটেলটার নাম চেঞ্জ হয়েছে কিনা, হেরিটেজ হোটেলের অপোজিটে, বাস আচ্ছা স্ট্যান্ডের ওখানে, ওইখানে কাজ করতাম আমি। ওই আচ্ছা নাম ধরেই বলছি। হ্যাঁ, অনেকে এইসব গল্প আর কি সিনেমেটিক ভাবে, তো অনেক সময় আমি আমার জীবনে কিছু গল্প বলেছি, সেগুলো আহ বিশ্বাস করে না, যখন নাম ধরে বলবো তখন তো ঠিক সেটা ঠিক। মিথ্যে বলবো ওই না, না। হোটেলগুলোতে যাও যেখানে তুমি আর একটা বহুদিন ধরে যাওয়া হয়নি, একদিন শুধু গিয়েছিলাম ওই হোটেলের সামন দিয়ে, জাস্ট তাকিয়েছিলাম। আর আমার অ্যাঞ্জেল ছিল, অ্যাঞ্জেলকে বলতাম যে এইখানে কাজ করেছি। ও বলে, ও তুমি এখানে কাজ করেছিলে, ও জানে, কারণ ওখানে কাজ করেছিল আমার মামার বাড়ির একটা ছেলে, আচ্ছা তার পরিচিত ছিল, তাই গেছিলাম কাজ করতে, সেই ক্লাস সময় 11-এ। আচ্ছা সেই সময় থেকে তোমার এই তখন থেকেই মাথায় চলতো নাকি যে ইউটিউব করব? না, ইউটিউব তো বহুদিন আগে শুরু করেছি গো। ইউটিউব শুরু করেছিলাম একটা ভাঙা মাইক্রোম্যাক্স মোবাইল দিয়ে। বিজয় দা বলে আমার দাদা আছে, তার মোবাইল নিয়েছিলাম। ও জয়পুরে থাকে, জয়পুরে কাজ করে, ওই টাকায় মোবাইল নিয়েছে। তো সেই মোবাইলে আমি চ্যানেল খুলেছি। সেই মোবাইলে চ্যানেল খুলে ওকে আটকায় দিয়েছি 3 মাস ওয়েট করো। আবার ভিডিও করেছি, ও চলে গেছে, আবার 2 মাস পরে ওকে ডেকে নিয়ে আসি। বোতাম টেপা মোবাইল ছিল আমাদের। ও আসলো, ওর মোবাইল দিয়ে অনেকদিন কাজ করেছি। তো কাজ করতে করতে যখন একটা ছোট্ট ইনকাম হলো, তখন বাবা কিছু টাকা দিল, আমি কিছু টাকা দিয়ে 2,500 টাকা দিয়ে একটা মোবাইল নিলাম ছোট্ট। আচ্ছা তারপর থেকে জার্নি শুরু। জার্নি শুরু করতে করতে পরে বংমিডিয়া শুরু করলাম। বংমিডিয়াটাও প্রথম নাম ছিল ট্রেন্ডি ম্যান। আচ্ছা নিউজ চ্যানেল করার কথা ছিল, মানে ট্রেন্ডি বলতে ট্রেন্ডিং থেকে ট্রেন্ডি, আর ম্যান বলতে যারা ট্রেন্ডিং মানুষ ছিল তাদেরকে ওকে নিয়ে করবো। ওকে। তারপরে বংমিডিয়া আসলো। তো তারপরে বংমিডিয়াতে যখন শুরু করলাম ভিডিও, কিছুদিনের মধ্যে সেটা সফলতা পেয়েছে। তোমার বিয়ে নিয়ে অনেক প্রশ্ন আছে অনেকের। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে উজ্জ্বল নাকি মিউজিক ভিডিও বা আহ, একটা কাজের সুবাদে যে প্রডিউসার ছিল সেই প্রডিউসারের মেয়েকেই নাকি বিয়ে করেছে। না না, প্রডিউসার আমাকে কি করে এ বিয়ে তো করবে? খবর আছে এরকম। আমার শ্বশুরমশাই শুধু কৃষি মানুষ, আচ্ছা কৃষক মানুষ। আচ্ছা, এই খবরগুলো মিথ্যে? বহু মিথ্যে। কালকেই একটা খবর দেখলাম আমি নাকি মারা গেছি। এ, সবার প্রিয় কমেন্টে উজ্জ্বল দা মারা গেছে, এরকম একটা ভিডিও ছাড়ছে। কি করিস কর, রিয়েকশন দিলে আরো ভিডিও বানাবে।
দেখি আমার মা মারা গিয়েছে সেরকম ভিডিও ছেড়ে দেয়। আমি বিয়ের একটা গাড়ি নিয়ে গেছিলাম, ওই গাড়িটার কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ওইরকম টাইপের, ওই গাড়িকে স্ক্রিনশট মেরে আমার ফটো দিয়ে বলছে আমি কিন্তু মারা গেছি। কতবার যে আমাকে মানুষ মেরেছে, আরো বহু বাজে কথা আমাকে নিয়ে বলা হয়েছে। কিছুটা সত্য কিছুটা মিথ্যে, পাবলিককে বুঝতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যে। আমি পাবলিককে বলবো কোনটা সত্য মিথ্যে, তোমরা বিচার করবে। তোমার বিয়ের যে জুতো পরেছিলে হুম। তার দাম নিয়েও অনেক কথা হয়েছে। আমার বিয়ের জুতোর দাম নাকি 1.5 কোটি টাকা 7 কোটি টাকা। আমি যে মোটুক পড়েছি সেটা নাকি 7 কোটি। আমার বাড়িতে যারা গেছে বিয়েতে তাদেরকে নাকি আইফোন দিয়েছি। সত্যি এগুলো? একদমই ভুল। আমি যে বিয়েতে জুতো পরেছি সেটা এখন আমার এখানেই আছে, বাইরে আচ্ছা। রেখেছি। সেটার দাম 427 কি 450 টাকা। মিশো থেকে বা ফ্লিপকার্ট থেকে কিনেছি, স্ক্রিনশট তোমাকে দেবো, দেখে নিও। আমি যে ড্রেস কিনেছি সেই ড্রেসের দাম মনে হয় 600 কি 700 এরকম। আচ্ছা, আমার পুরো বিয়ের সেট আপের দাম ম্যাক্সিমাম 3,000 টাকা। প্রত্যেকটা জিনিস স্ক্রিনে দেখিয়ে দিও। এগুলো কি সত্যি? হ্যাঁ, এই যে এটার দাম 200 টাকা। আমি খুব কম, এটা গিফট দিয়েছে একজন, তাই এটা হয়তো দামি 1100-1200 টাকা। আমি খুব কম দামে জিনিস পরি। উজ্জ্বল আজকে যেভাবে হাসছে, একটা সময় উজ্জ্বল নিঃস্ব হয়ে গেছিল। উজ্জ্বল দাদাকে মিস করো? হুম, মিস করি না। যখন খারাপ সময় আসে, কেউ বাজে কথা বলে, কোনো কিছুতে খারাপ লাগে, তখন চার দেওয়ালে ভিতরে দাদাকে মিস করি। আসলে আমি দাদাকে মিস করলে মা বাবা কষ্ট পায়, অ্যাঞ্জেল আমার কষ্ট দেখতে পারে না। তো আমার প্রিয়জনদের আমি সুখ দিতে চাই, যারা বেঁচে আছে তাদেরকে আমি কষ্ট দিতে চাই না। তো আমার কষ্টটাকে আমি চার দেওয়ালের ভিতরে আমি খুব ডিপলি পেতে চাই। আমি খুব ভাঙতে ভালোবাসি। কেউ আমাকে নিয়ে অপমান করলো, আমি ভিতরে গিয়ে আমি আমার যত আরো খারাপ জিনিসগুলো আছে সেগুলো মনে করি, আরো দেখি কি আমাকে নিয়ে খারাপ কথা বললো। তখন আমি ভাঙতে ভালোবাসি, আর আমি ভেঙেছি বলে আজকে এই জায়গাটা পেয়েছি। যখন অপমান হয় না একটা মানুষ, তখন না ডিপ্রেশনে যেতে নেই, তুমি কষ্ট পাও, আর ওই কষ্ট থেকে না একটা ফায়ার তৈরি করো মনের মধ্যে। একটা আঘাতেই একটা দেশলাই কেটে জ্বলে। তো সেই আঘাতে যাতে মন থেকেও একটা আগুন জ্বলে, এভাবে আমি জ্বলিয়েছি আগুন বিভিন্ন জায়গায় অপমানের পরে। তাই বলে এই জায়গাটা পেয়েছি। তাই যত খারাপ সময় আসে, দাদা আসুক, দাদার কথা মনে পড়ুক, কেউ খারাপ কথা বলুক, সে সময়টা আমি খুব মানে দুঃখের সহিত সেলিব্রেট করি, মোটিভেশনাল হয়ে যেতে থাকি। আমি সেই সময়টার কথা অনেকে জানে না, আমি মানে একটু যদি বলো, মানে কি এমন হয়েছিল যার জন্য তুমি সমস্ত কিছু বা তোমার পরিবারের সমস্ত কিছু তোমরা প্রায় বিক্রি করে দিয়েছিলে? সমস্ত কিছুই বিক্রি করে দিয়েছি। আমার বাড়ির সামনে যত জমি আছে সব জমি আমাদের ছিল, সব জমি সব বিক্রি করে দিয়েছে আমার বাবা। খুব মহান মানুষ। গল্প তো শুরু হয় মায়ের থেকে। মা টানা, আমাদের পাড়ার লোক জানে, পাড়ার লোক মুখের উপর বলে, ইস কি দিন ছিল তোর, তুই যেভাবে কামব্যাক করেছিস, যেভাবে তোর বাবা মাকে বাঁচিয়ে রেখেছিস। তো এই যে আমার স্ট্রাগেলটা, আমার কষ্টটা দেখেছে আমার পাড়ার ছেলে, গ্রামবাসী। আর আমার এই দুনিয়াতে সব থেকে বেশি ভালোবাসে আমার পাড়ার লোক, পাড়ার ছেলে। তারা কি দেখেছে। কি হয়েছিল একটু যদি বলো। বলবো, শর্টকাটে বলি। আহ, গল্প শুরু হয় আমি যখন নতুন নতুন হাই স্কুলে যাই আর কি। আমার বাবা কিন্তু একদম পুরো ফাটাফাটি মানুষ ছিল। দাদা খুব ভালো স্টুডেন্ট ছিল, আমিও চেষ্টা করতাম দাদার মতো হওয়ার। তো বাবা প্রচুর খরচা করছে আমাদের জন্য, প্রচুর খরচা করেছিল, যা চাইতাম তাই দিত। কিন্তু হঠাৎ করে মায়ের অসুস্থতায় প্রচুর টাকা চলে যায়। টানা 6 মাস আমি মায়ের আদর পাইনি। মা হসপিটালে ছিল টানা 6 মাস, হসপিটাল নয়, প্রত্যেকটা জায়গায় নার্সিংহোমে ভর্তি করেছিল মাকে। শিলিগুড়িতে, কোচবিহারে, পোদ্দারে, শুভমে পোদ্দারে ছিল 3 মাস। বাড়িতে এসেছে 2 দিন পরে, আবার 3 মাস ছিল পোদ্দারে, পোদ্দা নার্সিংহোমে 3 মাস। এখনো পর্যন্ত সেই রিপোর্ট গুলো আসে, আমি দেখি। আহ, বাবা কি করেছে ভাই, 6 মাস নার্সিংহোমে রাখা মানে বুঝতে পারছো কতটা বিল। ক্যাশ যা ছিল সব শেষ, জমি জায়গা বিক্রি করে সব শেষ করে দিয়েছে। সো এইভাবে মা 2 বছর সুস্থ থাকে, আবার অসুস্থ হয়। এভাবে অসুস্থ হতে হতে সংসার ভেঙে চুরমার। 7 বছর মায়ের অসুস্থতা ছিল। একসময় তো মা মরে যাওয়ার মতো পরিস্থিতি। পাশের পাড়ার লোকরা ভেবেছে মরে গিয়েছে। বাবা গ্রামীণ ডক্টর কানাই কাকুকে বলেছে একবার স্যালাইন লাগাও দেখি। নিঃশ্বাস প্রশ্বাস কিছু চলছিল না, বোঝা যাচ্ছিল না যে স্পন্দন চলছিল কিনা। স্যালাইন লাগাও। বাবা খুব টেকনিক্যালি লোক, তো বাবা আয়ুর্বেদিকের সাথে একটু যুক্ত আছে, ভালো জানে। স্যালাইন লাগালে বোঝা যাবে যে রুগীটা মৃত না জীবিত, যদি ওই স্যালাইনটা টানে। তো লাগার পরে 5 মিনিট কোনো টানেনি, আলো সবাই ভেঙে গেছে। 5 মিনিট পরে দেখে টুক করে স্যালাইন পড়েছে। তখনই বাবা বলে বেঁচে আছে, বেঁচে আছে। তো সেই মুহূর্তে চাংদোলা যেটা রেডি করার কথা ছিল, গীতা যেটা মায়ের বুকে দেওয়ার কথা ছিল, মৃত মায়ের,
তখন আর দেওয়া হয়নি। তো আমার মিঠুনদার বাবা, নাম ধরেই বলছি যাতে কেউ মিথ্যা না ভাবে, প্রত্যেকটা কথা সত্য, গ্রামে গিয়ে ভেরিফাই করতে পারো। মিঠুনদার বাবাকে বলে যে চাঁদলা রেডি করতে হবে না, ইনস্ট্যান্ট চলে গিয়েছে শুভ নার্সিংহোমে। তারপরে মাকে 7 দিনের মধ্যে ঠিক হয়েছে, বেশিক্ষণ তখন লাগেনি। তারপরে এসে মার একটু সমস্যা হয়ে যায়, ভুলভাল ট্রিটমেন্টের জন্য একটু মানসিকভাবে ভুলভাল হয়ে যায়। তো তারপরে গিয়ে আবার বাবা লড়াই করতে করতে ঠিক করে নেয় মাকে। এইভাবে বাবা লড়াই করেছে, এর পিছনে আমার কোনো অবদান নেই, আমি কিচ্ছু করিনি। মায়ের জন্য শুধু কান্না করেছি আমি আর দাদা। আর আমার বাবাই শুধু লড়াই করেছে, অনলি ওয়ান বাবা। সেই সময় নজু বলে একজন জেঠু ছিল, উনি হেল্প করেছে। তারপরে দাদার অসুস্থ আসে, ভাঙা সংসারে আরো ভাঙা শুরু করলাম, এতটাই কপাল খারাপ ছিল। তো দাদার অসুস্থতা প্রচুর দিন চলে, 10-12 দিন, না 10-12 বছর, 10-12 বছর বলবো না, মানে মাসও 10-12 বছর টানা বলা চলে। আচ্ছা। তো আর সংসার ভেঙে চুরে চুরমার। তারপরে একটা সময় গিয়ে আর চলতেই পারি না, আমিও আর পড়াশোনা ঠিকঠাক করতে পারি না, আমারও সায়েন্স নেওয়ার ইচ্ছা ছিল। বাবা তো চেয়েছিল সায়েন্সে পড়াবে, আমি ঘুরে আসি, কেননা বাবার খুব কষ্ট হচ্ছিল, আমি ফিল করতে পেরেছিলাম। তো তারপরে হয়তো চিকিৎসা অভাবে দাদা মারা যায় বলা চলে। আমি জানি যে যে সময় বাবা নেই, ইনফ্যাক্ট বাবা নেই বলা ভুল, দাদা নেই, মায়ের এরকম অবস্থা। না, ততদিনে মা সুস্থ হয়েছিল, একটু সুস্থ? না ফুল সুস্থ হয়েছিল। আচ্ছা। যেটা সত্য সেটা বলবো, ততদিনে মা সুস্থ হয়েছে। মা আচ্ছা। সুস্থ হওয়ার 2 বছর পরে দাদা অসুস্থ হয়ে যায়। আর দাদা মারা যায় আমার যেদিন 11 এর ইংলিশ পরীক্ষার দিন। আমার 11 ক্লাসের ইংলিশ পরীক্ষার দিন আমার দাদা মারা যায়। আচ্ছা। মানে ঘটনাটা কি হয়েছে, আমি ইংলিশ পরীক্ষা দিয়ে আসলাম 11 ক্লাসে, বাড়ির 200 মিটার আগে দেখি আমার বাড়িতে অনেক লোক। হুম। আমি শক, বাড়িতে এসে দেখি বাবা নেই, মা আছে। প্রত্যেকটা লোকের মুখ দেখছে একদমই আলাদা, কিন্তু কেউ কান্না করছিল না। আরো চিন্তার বিষয়, কি হয়েছে? তারপর শুনি দাদাকে হসপিটালে নিয়ে গেছে, শিলা নার্সিংহোমে নিয়ে গেছে। মা এমন লোক, নিজের ছেলের ওরকম পরিস্থিতি, বড় ছেলের ওরকম পরিস্থিতি, কিন্তু আমার সুখের জন্য, আমি যাতে কষ্ট না পাই, হুট করে যাতে এই খবরটা না পাই, তার জন্য প্রত্যেকটা লোককে কান্নার থেকে চুপ করে রেখেছিল, নিজেও চুপ ছিল। এটা আমার মা। তো তারপরে কিছুক্ষণ বাদে দাদা মারা যায় আর কি। এবং তারপরে বাবার আমার দাদা মৃতদেহকে বাড়িতে নিয়ে আসেনি, পিলখানাতে সৎকার করেছে। কারণ এদিকে মাও তো একটু হলেও অসুস্থ, পুরোপুরি সুস্থ কিন্তু 2 বছর আগে অসুস্থ ছিল। দাদা চলে যাওয়ার পর কি উজ্জ্বলের দায়িত্ব আরো বেশি বেড়ে গেছে? দায়িত্ব বাবা কখনোই আমার প্রতি দেয়নি, সত্যি বলছি। এখনো দায়িত্ব আমার প্রতি বাবা দেয় না। সংসারে যা লাগে বাবা নিজে সেটা আনার চেষ্টা করে। না, বাবার ইনকাম নেই, বাবাকে ইনকাম করতে দেই না, কারণ বাবাকে পরিশ্রম করতে দেই না। আমি টাকা দিই তো মাঝে মাঝে, সেটা জমিয়ে রাখে, কিচ্ছু নেয় না। জামা কিনতে দেবো, প্যান্ট কিনতে দেবো, সেটা জমিয়ে রাখে, যাতে ছেলে বাইরে যায়, ছেলেকে বলতে না হয় নিজের থেকে যে এই জন্য টাকা দাও। একটা মান্থলি খরচা হয় আমাদের, গালামাল খরচা, সেটার জন্য শুধু বাবা চায়, আদারওয়াইজ কোনো টাকা চায় না বাবা। লাস্ট, যে জীবনেই চাইনি। Correct. এটা আমার বাবা। মাকে নিয়ে বললাম, এটা আমার বাবা। শ্বশুর শাশুড়ি কেমন? খুব ভালো, অবশ্যই শ্বশুর শাশুড়ি খুবই ভালো, খুবই ভালো মানুষ। শ্বশুর শাশুড়ি আমাকে সুন্দরভাবে রান্না করতে, তো রান্না ওনাদেরকে নিয়ে কিন্তু বেশি করে ভালো করে বলতে হবে ভাই, অনেকগুলো জামাই ষষ্ঠী খেতে হবে। হুম। আমার শ্বশুর শাশুড়ি, আমাদের বলছি শ্বশুর শাশুড়ি না। আমার শ্বশুর শাশুড়ির ব্যাপারটা বলবো, একলেনে খুব ভালো মানুষ, খুব সাদামাটা মানুষ। তো আচ্ছা। ওনাদের ধন্যবাদ এত সুন্দর একটা মেয়েকে আমার হাতে দেওয়ার জন্য। এত সুন্দর একটা ছেলে, এত শান্ত, এত ভালো মানুষ, অথচ এই ছেলেটাই নাকি সব থেকে খারাপ। কে বলছেন? অভিনেতা সুমিত গাঙ্গুলি। তুমি কি খারাপ করেছো ভাই, যার জন্য তোমাকে উনি ছাগল বললেন? উজ্জ্বল তো একটা ছাগল। অনেকে জানতে চায় যে উজ্জ্বলের সাথে সুমিত গাঙ্গুলির কি হয়েছিল, যার পরে বিষয়টা এরকম হলো। কি করেছো তুমি ওনাকে? ওনাকে নিয়ে বলতে গেলে তো আমাকেও এরকম করে খারাপ কথা ওনাকে নিয়ে বলতে হবে। কেন খারাপ কথা ছাড়া বলি, আমি শুনি কেন করেছো, কি হয়েছে। খারাপ কথা বলছি না, যেটা বাস্তব সত্য সেটা বলি। হুম। এই আমি এখন বলবো,
আর একটা পডকাস্ট চ্যানেল কন্টেন্ট পেয়ে যাবে এবং এটা তোমাকে ওখানে এই না, রিপ্লাইটা আমি দিয়েছে। আমি 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 অন্য কে কি পাবে আমি এটা নিয়ে একদম সুনীল বদার নই। গাঙ্গুলি তো আর একটা আমি পডকাস্ট শুধু জানতে চাই যে উজ্জ্বলের সাথে সত্যি কি করেছিল উজ্জ্বল, যার জন্য সুমিত গাঙ্গুলি উজ্জ্বলকে ছাগল বলেছে। সুমিত গাঙ্গুলি বাবুর সাথে কথা হয়, প্রথম কথা হয় একটা শুটিং নিয়ে। সেই শুটিংটা পিছিয়ে যায়, আর পরবর্তী দ্বিতীয় শুটিং নিয়ে কথা হয়, যেটা আমার বং মিডিয়া চ্যানেল। ততদিনে সুমিত গাঙ্গুলি আমাকে ভালোভাবে চিনে গেছে এবং একটা শো নিয়ে কথা হয়। আমি আমার যেটা সাধ্যের মধ্যে সাম্মানিকটা দিয়ে দিয়েছি ওনাকে এবং শো শুটিং দুইটাই করিয়েছি এবং খুব ভালো প্রশংসা পেয়েছি। আমার বাড়িতে শুটিং করেছি, যে তুই একাই এভাবে টিমকে কন্ট্রোল করিস। আমি খুব ভালো শুটিং করি না, কিন্তু আমার শুটিং এর ডিরেক্টর, এডিটর, স্ক্রিপ্ট রাইটার প্রায় সবটাই আমি থাকি, ক্যামেরাম্যানকেও ডিসিশন দিই, এবং মিডিয়ার কন্টেন্টের কথা বলছি। তো খুব ভালো পছন্দ করেছেন, যে একাই এত কিছু দেখছিস। সেভাবে বাড়িতে উনি চলে আসলো এবং এসে আবার ওনার সঙ্গে বিভিন্ন জায়গায় মিট হয়েছে, যেমন বিভিন্ন রেস্টুরেন্টে, হুম কোরপুরিস মলে, হুম আড্ডা মজা। যখন তখন উনি ভিডিও কল করে, আমি ভিডিও কল করতাম। উনি আমাকে বিভিন্ন কাজের অফার করতো। একটা কাজ অফার করতো, ব্যাড গার্লের সাথে আমার ড্যান্সের গান করতে হবে। আমি সাধারণত অন্য চ্যানেলে গান টান একটু কম করি, আগে করতাম। হুম আমার গানটা খুব বেছে গুছে চুজ করতে হয় তো, কিন্তু উনি যেহেতু বলছে, সো আমি কখনো এটা ভাবিনি যে আমার এতগুলো ফলোয়ার্স হয়েছে। আজকাল ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েটারের ট্রেন্ডিং বেশি, তাই একটা সিনেমা আর্টিস্টের সিনেমা চলছে না বলে তাকে পাত্তা দেবো না। আমি ওনাকে সবসময় ভালো মানি এবং এখনো ভালো মানি। তো উনি বলছে যেহেতু আমাকে করতে হবে, কিন্তু আমি ভাবলাম কার কি গানে কাজ করতে হবে, আমার গান আছে ভালো, সেটাকে রিমেক করি। কলিজার হুম টুকরাতে গান করা হলো এবং উনি বলেছে আমাকে একটু রাখিস ভিডিওতে। অবশ্যই। এবং উনি তারপরে এসে বিশ্ববাংলা গেটের ওখানে 20 মিনিট অপেক্ষা করেছিল আমার জন্য। হুম তারপর আমি গিয়ে ওনার গাড়িতে উঠলাম, ওনারই গাড়িতে। উনি আমাকে নিয়ে গেল একটা জায়গায়, এখান থেকে 1 ঘন্টা দূরে। উনি উনি ওনার মতো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করালো। শুট করলাম, শুটটা এসে ভাইরাল গেল। ওকে। তো তারপরে হুট করে একদিন আমাকে নিয়ে বাজে কথা হলো। এটাই কারণ? পরে ভাবলাম কারণটা কি। কারণটা ভাবলাম উনি না আমাকে একটা শো করতে বলেছিল রায়গঞ্জে। সো আমি খুব কম একটা অ্যামাউন্ট বলেছি। শো না, একটা ব্র্যান্ড ওপেনিং। হুম আমি 60K বলেছি। আমি কি খুব বেশি বলেছি বলো? বেশ আমি যেখানে লক্ষ লক্ষ ভিউজ দেবো, লক্ষ লক্ষ মানুষের কাছে তাদের ঠিক। ব্র্যান্ডের নাম প্রচার করব, তা আমার পারিশ্রমিক 60,000 টাকা কি আমি নিতে পাই না? আজ থেকে 2 বছর আগে। এখন কিন্তু একটু বেশি নেই। পরে অবশ্যই। আবার অনেকেই বলবে যে 60,000 টাকা তুমি তো পডকাস্টে বললে, এখন তুমি এখানে আমাদের কাছ থেকে বেশি যাচ্ছ। তো সেটা আমি রিজেক্ট করেছি, কারণ আর সেই বাজেটটা দিতে চাইনি। তারপরে আমাদের বাড়িতে একটা সমস্যা হচ্ছিল, কি সেটা পুরনো সমস্যা। আমার গ্রামবাসীটা না ওনার সঙ্গে সেলফি উঠতে চেয়েছিল। মানে তোমার বাড়িতে যখন গেছিল? হ্যাঁ, যখন আমাদের বাড়িতে গেছিল। কিন্তু উনি না একটু গ্রামবাসীকে রাগ দেখিয়েছে। আর গ্রামবাসীকে আমি ভালোবাসি, মানে সেলফি উঠবো না, হ্যাঁ অনেক সময় আর্টিস্টের বিরক্ত হতে হয়, বিশ্বাস করো। মানে যদি টানা 2 ঘন্টা সেলফি হুম ওঠো, অনেক লোকের সাথে সেলফি ওঠে না, বিরক্ত হতে হয়। তাই বলে বাজে ব্যাপার তো দেখা ঠিক না। আমারও বিরক্ত হয়, মানে বিরক্ত হয় না। মানে তোমার গ্রামের লোককে তিনি অপমান করেছে, হ্যাঁ, তো রাগ দেখিয়েছে। রাগ উনি দেখিয়েছে। সবার সাথে সেলফি না উঠুক ঠিক আছে, রাগ দেখাটা মনে হয় না, যত বড় আর্টিস্ট হোক, যারা ভালোবাসে তাদেরকে দেখা ঠিক। একটু পরে উঠি, হ্যাঁ, এড়িয়ে যাওয়াও ঠিক আছে আমি মনে করি, কিন্তু রাগ দেখানো ঠিক না। তো তখন আমার খারাপ লাগলো, গ্রামবাসীকে কেন রাগ দেখাবে। আমিও তখন রাগ দেখাতে চেয়েছিলাম, সেটা উনি ফিল করতে পেরেছে। ওনাকে দেখায়নি, বাইরে আমার সম্বন্ধী অ্যাঞ্জেলের দাদা রেজা বন্ধু আমাকে আটকেছিল, এই তোর বাড়িতে এত সম্মানীয় লোক আসে, রাগ দেখাস না। হয়তো সেই বিষয়টা খারাপ পেয়েছে, জানি না কি কারণে খারাপ পেয়েছে। নয়তোবা আমি দেখতে খারাপ, সত্যি আমি ছাগলের মতো দেখতে, তো তাই হয়তো বলেছে। এইটুকু কারণের জন্য তোমাকে উনি ছাগল বলেছেন? এরকমও তো শোনা যায় যে তুমি নাকি ওনার উপর রাগ দেখিয়েছো, ওনাকে সিয়া করতেও যাওনি, তোমার বাড়িতে গেছিল। সত্যি? রাগ দেখিনি তো, রাগ দেখায়নি, দেখার ইচ্ছা হয়েছিল। উনি উনি তো সেটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। পেরেছি কিনা সেটাও জানি না। তোমার পরে আর বাইরে- কখনো সুমিত গাঙ্গুলির সাথে কথা হয়নি ওই তারপরে incident-এর পরে? তারপরেই তো সম্পর্কটা আরো ভালো হলো, মানে ওর রাগটা হয়েছিলাম একদিন, কিন্তু তারপরেই তো আমাদের দেখা সাক্ষাৎ, গল্প গুজব, আড্ডা। এখন কেমন সম্পর্ক? আমার সম্পর্ক নেই, আমার সম্পর্ক নেই। উনি শুধু আমার ওই একটা ছেলেকে ফোন করে বলেছিল, আরে আমি তো মজার ছেলে বলেছিলাম ছাগল, সেটা আবার ওই ছেলেটা না রেকর্ডিং করে মিঠিকে পাঠিয়ে দিয়েছে। আমি অনেকবার বারণ করেছি, আসলে আমার পাড়ার ছেলে বা আমার বন্ধু বান্ধব, ওরা আমাকে খুব কাছের থেকে চেনে তো, ওরা আমার জন্য জীবন দিতে পারে। তোর সুমিত গাঙ্গুলি হও আর যে হও, তুমি উজ্জ্বল বাবুকে নিয়ে খারাপ বলছো মানে তোমার ছাড়বো না আমি। ওরা তোমাকে সত্যি খুব ভালোবাসে। তোমার জন্মদিনের দিন তুমি বাড়িতে নেই, কিন্তু ওরা সেলিব্রেট করছে।
এখানে না, তুমি হ্যাঁ এ তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবং আমি চাই, আমার একটা জিজ্ঞাসা, তুমি জন্মদিন সেলিব্রেট করো না কেন? করেছিলাম অনেক আগে, ওই প্রথম জন্মদিন সেলিব্রেশন করেছিলাম ওই মদনন বাড়ি আমাদের আছে, মন্দিরের সামনে কিছু লোক থাকে, অসহায় লোক, তাদের সঙ্গে প্রথম জন্মদিন সেলিব্রেশন করেছিলাম। মানে আমাদের ছোটবেলাতে জন্মদিন সেলিব্রেশনটা হতো না, আর আমার সেলিব্রেশন করতে ভালো লাগে না। সেকেন্ড জন্মদিন সেলিব্রেশন করেছিলাম পাড়ার ছেলেদেরই সাথে, আচ্ছা, সেকেন্ড কি থার্ড, কারণ আমার কথা বলছি, আমি আবার অ্যাঞ্জেল পিয়ার জন্মদিন সেলিব্রেশন করেছি দু একটা জায়গায়। পাড়ার ছেলের সাথে করেছি, কারণ না তারা ভালোবাসে। আর জন্মদিন সেলিব্রেশন 2-1 হাজার টাকার বাজেটে করেছি, মানে আমি একটু টাকা আমার সেলিব্রেশনের জন্য, আমার জন্য একটু খরচা কম করি। আচ্ছা, নিজের জন্য, এটা নিজে থেকেই চাও না আর কি সেলিব্রেট করতে? সিনেমেটিক ডায়লগের মতো এখন যুক্তি তো ভালো লাগবে, বলবো কেন? বলো বলো বলো। আমি জন্মদিন সেলিব্রেশন করলে আমার জন্মদিনে তারা আসবে না যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, তারাই আসবে যারা প্রত্যেকদিন মাংস খেতে পারে, আড্ডা মারতে পারে, স্যান্ডউইচ খেতে পারে, বিরিয়ানি খেতে পারে। তো তারা তো খেতে পারে। তো আমি জন্মদিনে যে টাকাটা ইনভেস্ট হবে তাদের জন্য, সেই টাকাটা তাদের জন্য ইনভেস্ট করি যারা দুমুঠো খেতে পারবে না, যা দুমুঠো খেতে পারে না, অথবা সমাজের কোনো একটা যেখানে সত্যি টাকার দরকার, হেল্পের দরকার, যেটা ওই সামান্য অর্থ দিয়ে হেল্প হবে, সেটা করি। এবারে বার্থডে সেলিব্রেশন ওগুলোকে বললেই যেহেতু, সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প আমার বাড়ির সামনে, বাড়িতেই, 28 মার্চ করার প্ল্যানিং। আর আমি চাই সব থেকে বেশি লোক এখানে আসুক, ব্লাড ডোনেশন ক্যাম্প করবো আমার জন্মদিন উপলক্ষে, সব থেকে বেশি লোক এখানে আসুক। যারা যারা ব্লাড দেবে তাদের প্রত্যেকে আমাদের বাড়িতে রান্না করা হবে। আচ্ছা, যারা মটন খাবে মটন, যারা চিকেন খাবে চিকেন, যারা ভেজ খাবে ভেজ, তো তাদেরকে খাওয়া হবে। বাহ, সেদিন পুজো করবো আমার বাড়িতে, এটাই প্ল্যান। কিন্তু আমি কিন্তু ডেকোরেশন করে টাকা নষ্ট করবো না। আমার বাড়ির বারান্দা আছে, দাদা একটু কষ্ট করে সেখানে বসবে, তোমাদের যে খাওয়া দাওয়াটা সেটা আমি ভালো করার চেষ্টা করবো। বাহ, তো এটা দারুণ আমার, তো। হ্যাঁ, 28 তারিখে প্ল্যানিং আছে, হয়তো আজকে আপডেট দিতাম ব্যস্ত না থাকলে। আচ্ছা উজ্জ্বল, একটা কথা বলো, উজ্জ্বলের সাথে এখন টলিউডের বহু সেলেবরা প্রমোশনে গেলে নর্থ বেঙ্গলে উজ্জ্বলের সাথে প্রমোশন করতে চায়, এটা কি সত্যি নাকি এটা সত্যি উজ্জ্বল তাদের সাথে আরো বেশি পপুলার হতে চায়? আমি চাই কিনা জানি না, কিন্তু টলিউডের যাদের সাথে মিশেছি তাদের অবদান অপরিসীম আমার একটা পপুলারিটির জন্য। তারা আমাকে কিছু পপুলারিটি দিয়েছে আমি মনে করি। টলিউডে আজকে অনেকের সাথে পরিচয় হতো তাদের জন্য, নাহলে চিনতো না। অনেক ভালো ভালো ইউটিউবার ক্রিয়েটর আছে আমার থেকে অনেক ভালো, তাদেরকে অনেকে এখানে চেনে না। আমাকে হয়তো দেবদা বা যাদের সাথে মিশেছি, দেবদার অবদান অপরিসীম, তারপরে মুখোশদা, বাকি যারা আছে, শুভশ্রীদি। আর পপুলারিটি আমি সত্যি বলতে হতে চাই না এভাবে, আমি কন্টেন্টে পপুলারিটি হতে চাই। আচ্ছা, মানে ওদের সাথে থেকে পপুলারিটি হতে চাও না? ওদের সাথে থেকে যদি পপুলারিটি আমি পাই সেটা তো 2 দিন থাকবো, কারণ তারা তো আমার সারা জীবন পাশে রাখবে না। আর কন্টেন্টে থাকতে হবে। তবে ওদের সাথে পপুলারিটি আমার একটা ভালো আসে, আর একটা ব্র্যান্ড ভ্যালু আসে, সত্য কথা বলতে দিতে। তার বিনিময়ে টাকাও পেয়েছো? টাকা তো পেয়েছি, বেশ, পরিশ্রম করেছি। তো আমি গেছিলাম, আমার সাথে তোমার মঞ্চে যখন দেখা হয়েছিল তখন আমি দেখলাম যে একদিকে আমাদের টলিউডের অন্য একজন সুপারস্টার, এবং সেখানে তুমি গেছো, তোমারও প্রচুর ছেলে মেয়েরা গেছে, তারা উজ্জ্বলদা বলছে। আর আমার এখানেই প্রশ্ন, উজ্জ্বল কি তাদের এই ভাই বোন তাদেরকে নিয়ে যায় নাকি এটা তাদের কি, তোমারও কি এটা পেড প্রমোশন, যে অন্য কোনো একটা সিনেমার প্রমোশনে উজ্জ্বল আছে, সাথে পাশে একটা টলিউডের বিগেস্ট হিরো আছে, তার সামনে উজ্জ্বল করে বলছে, এটা কি তোমার, এগুলো কি তোমার পেড ফ্যান? কত টাকা হইবে, আমি পিক ফ্যান আমার হয় নাকি? হ্যাঁ, হয় না, হতেই পারে যে তুমি 50 জনকে নিয়ে এসছো, আজকে বলেছো যে সবাইকে বিরিয়ানি খাওয়াবে, ওই কয়েক ঘন্টার জন্য শুধু উজ্জ্বলদা বললো। পিক ফ্যান হয় নাকি আমার? সেরকম না। যখন যাই, অঙ্কুশদা দেবদা গিয়েছিল, তো তাদের ইভেন্টের সময় ডেট বলে আমিও বলেছি যে আমিও আসবো। তো তারা দেখেছে, তারা এসেছে, তারা আমার ভিডিও দেখে, তো সেখান থেকে বলেছে উজ্জ্বলদা বিগ ফ্যান। নর্থ বেঙ্গলে কার বেশি পপুলারিটি সত্যি বলো তো, তোমার না সিনেমা প্রিন্ময়? পপুলারিটি কার বেশি? দেখো তো, সিনেমা দা অনেক পুরনো ক্রিয়েটার, বয়স্ক বলছো? আমার কাছে তো সিনেমা দা না অনেক পুরনো ক্রিয়েটার, বয়সও বেশি আমার থেকে। আচ্ছা, বয়স বেশি হলো, ওর সিনেমা হয়েছে তো দেখেছো?
খাঁচা হুম। হ্যাঁ, খারাপ বলবো না, এখনো দেখিনি, কিন্তু আমি দেখবো, মানে আমার না ওই একটু টাইট শিডিউল চলছে, আমি দেখবো খুব তাড়াতাড়ি অ্যাঞ্জেল সাথে গিয়ে ও দেখবো। তো হিরো হয়ে গেল, হুম। কেমন লাগছে তোমার? অনেক দিনের স্বপ্ন ছিল, ছেলেটা কিভাবে পরিশ্রম করেছে একমাত্র আমি জানি। একটা সিনেমা বানাতে যে কি পরিশ্রম, আমি বানাচ্ছি তো, কি আচ্ছা, যে পরিশ্রম। মানে এরপরে তুমিও তোমার সিনেমার হিরো হচ্ছ? আমার না সিনেমা শুটিং হয়ে গেছে, আচ্ছা, দেখার ভালো অপেক্ষা। ডিআই, ভালো কালার, ভালো ডাবিং যেতে হয়, মানে সিনেমা বানাবো আর হিরো নাম কালেক্ট করবো সেটা আমি চাই না। মানে আমার কমেডি ভিডিও নিয়ে না একটাই শুধু কথা উঠেছে, যেটা হচ্ছে আমি 1 বছর আগে অশ্লীল কন্টেন্ট, অশ্লীল ভাষা ইউজ করতাম মাঝে মাঝে, সেটাই কন্টেন্ট, সেটাই কথা উঠেছে, কিন্তু কোনোদিন এটা বলিনি যে তোমার ভিডিও দেখে হাসি পাইনি। তো তাই আমার সিনেমা থেকে যেতে কেউ বলে না যে এটা সিনেমা নয়, এটা সিনেমাই বানার চেষ্টা করেছে ছেলেটা। তো ওটা কি বানাচ্ছ? সিনেমাই? সিনেমা বানাচ্ছে, তো এটা বলে না যে এটা সিনেমা নয়, অ্যাকচুয়ালি একটা সিনেমা 3 ঘন্টা 1.5 ঘন্টা হলেই। সিনেমা থাকছে, মানে সিনেমাকে প্রয়োজন হবে তোমার? তোমার তো সিনেমা বানাচ্ছ। হুম, হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা, না আমি শুধু চরিত্রের জন্য বলছি না, মানে প্রমোশনের ক্ষেত্রেও তো তোমার সিনেমাকে প্রয়োজন হতে পারে। 100% সিনেমা যদি তোমার অভিনয় দেখে রোস্ট করে, তুমি তাকে কিছু মানে তখন কি রিয়াক্ট করবে? পোস্ট করলে তো আরো ভালো, বাট আরো রোস্টিং কেমন ভাবে দেখো তুমি? খুবই ভালো। তোমার নামে বদনাম করছে, তোমাকে উল্টো পাল্টা বলছে, ভালো লাগে? এ বাবা, আমি অনেক সময় নিজেই বলেছি এটা পিছনে একটু রোস্ট করা না, হ্যাঁ, কাস্টমারের কাছে পৌঁছানো দরকার। আসলে রোস্টিং জিনিসটা ভালো, যদি সেটা রোস্টিংই করে, মা বাপ তুলে গালি দিল, ক্যারেক্টার তুলে কথা বললো, একটা মানব জীবনের পার্সোনাল ব্যাপার থাকতেই পারে, সেগুলো নিয়ে যখন কথা হয়। সেটা না খারাপ। আর রোস্টিং আমাকে নিয়ে বেশি হয়েছে জন্য আমি পপুলারিটিটা বেশি পেয়েছি। আচ্ছা, কথায় ওঠে যে এই ছেলেটাকে নিয়ে এত কথা কেন, এত ক্রিয়েটর থাকতে বং মিডিয়াকে নিয়ে এত কথা কেন, বং মিডিয়াকে নিয়ে এত কন্ট্রোভার্সি কেন, কথায় ওঠে না। সেই নামটাতে ভিউজ আসে, আচ্ছা, সেই নামটা আছে ঠিকই, তাই যেদিন সেটাকে যেদিন বং মিডিয়া নামে আর কোনো ভিডিও আসবে না, কন্ট্রোভার্সি হবে না, ভিউজ আসবে না, সেদিন রোস্টিংও হবে না। আরে, বাড়িতে বউ কিভাবে দেখে এই ব্যাপারটা? রোস্টিং, হ্যাঁ, ও তো খালি অ্যাকশন নিতে বলে, বোঝে না, এখন ও অ্যাভয়েড করে, ও সময় পায় না, এখন ফেসবুক ইউটিউব ও দেখেন, ও সংসারে বিজি, আমাকে নিয়ে বিজি। আচ্ছা, আর একটা জিনিস ভাগ্যের ব্যাপার, যে আমি যখন ইউটিউব শুরু করতাম, যাদেরকে দেখে ইউটিউব শুরু করেছি, তারা এখন আমার পিছনে লেগেছে, তারা আমাকে নিয়ে রোস্ট করে, হুম, এটাও ভালো ব্যাপার। দেখবে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম ক্রিয়েটার, এমন খুব কম ক্রিয়েটার আছে যারা আমাকে নিয়ে ভিডিও করেনি, একদিন না একদিন আমার নামটা উচ্চারণ করে ভিউজ কামিয়েছে, একটু ভালো বলেছে। যারা ভালো বলে তাদেরকে থ্যাংক ইউ, যারা খারাপ বলে তাদেরকে আরো বেশি থ্যাংক ইউ, কেননা তোমরা এভাবে কন্ট্রোভার্সি করো, তোমরা আমার নামে খারাপ বদনাম ছড়াও, হুম, আরো যাতে কিছু লোক না চেনে, তারা আমাকে যাতে চেনে, আমি সবার শেষে সেটাকে ভুল প্রমাণ করে দেবো। তুমি আমাকে চোর চামারি কি বলো বলো, আমি এই সূত্রটা জানি যে যা শেষ ভালো তার সব ভালো, তো আমি শেষে প্রমাণ করে দেবো যে আমি খারাপ নই বা আমি ওটা নই। আচ্ছা, আজকে খারাপ তোমাকে নিয়ে বললে সেটা 2 দিন পরে মানুষ ভুলে যাবে, যখন তুমি ভালো কাজ করো। ঠিক ঠিক। এই মুহূর্তে তুমি যেই কাজটা করবে সেটাই মানুষ মনে রাখবে। আমি এখন বসে বসে ভাবছিলাম উজ্জ্বলের কত সত্তা। উজ্জ্বল ইউটিউবার, উজ্জ্বল অভিনেতা, উজ্জ্বল গায়ক, উজ্জ্বল মোটিভেশনাল স্পিকার, এই এতগুলো, আবার উজ্জ্বল ব্যবসায়ী, এটা মানতে হবে, বিজনেসম্যানও ভালো। এই 4-5খানা সত্তা নিয়ে থাকো, কোনটা বললে উজ্জ্বল বেশি খুশি হয়? ইউটিউবার উজ্জ্বল, সিঙ্গার উজ্জ্বল, বিজনেসম্যান উজ্জ্বল? উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, একটা ব্যাপার আছে না? উজ্জ্বল ব্রো। ব্রো? আচ্ছা, কেন? অনেকেই আমার থেকে অনেক বয়সে বড়, তারা বলে উজ্জ্বল দা, না তোমার সম্মান আছে তাই তোমাকে দাদা বলবো, যতই আমার বয়স বড় হবে। হুম, এই বঙ্গমিটা উজ্জ্বলে সেলিব্রিটি উজ্জ্বল, ফেমাস উজ্জ্বল, ভাইরাল উজ্জ্বল, আমার পছন্দ না এটাতে। উজ্জ্বল ভাই বলে খুব কাছের থেকে মনে হয়, উজ্জ্বল ব্রো বলে খুব কাছের মনে হয়, তাই বলে উজ্জ্বল ব্রো চ্যানেলটা সবার শেষে ক্রিয়েট করেছি, ও, যাতে ওই নামটা আমার ভাইরাল হয়। তাও সবাই ওই বং মিডিয়া উজ্জ্বল, এই তুমি শো করতে যাও, শো এর আপডেটও দেখি, কি করো শোতে গিয়ে? গান? সবার প্রথম গিয়ে কথায় কথায় হাসার চেষ্টা করি। স্ট্যান্ড আপ কমেডিটা আমাদের রাজ্যে খুব কম চলে, হুম। সেটাকে করার চেষ্টা করছি একটু অন্য ওয়েতে। স্ট্যান্ড আপ কমেডিগুলো কি খুব ধ্যান দিয়ে শুনতে হয়, নাহলে সাদা মাথা কিছু বোঝা যায়। বাট আমি কি করবো, মানুষের মন তো অনস্থির, স্থির নয়, তাই আমি ছট করে হাসার চেষ্টা করি। তারপরে গিয়ে আমি ডিমান্ড অনুযায়ী চলি, র্যাপ, বাংলায় র্যাপটা কম চলে, যেটা কম চলে সেটাই আমি করার চেষ্টা করি। তো র্যাপটা কম চলে, তো এখন বিটের সাথে র্যাপ গাওয়ার চেষ্টা করছি,
র্যাপটা গাই আর পাবলিকের সাপোর্ট প্রচুর পাচ্ছি। আচ্ছা। আন্দামানে সহ বিভিন্ন জায়গায় করেছি। হুম, হুম, অনেকে বলে গান গাইতে, হুম, আমি র্যাপ গাইতে পারি, চেষ্টা করছি, গান গাইতে পারি না। তা বলে দেখো আমি গান গাইতে পারি না, তাহলে আমাকে মেইন ট্র্যাকের সাথে লিপসিং করতে হবে। আচ্ছা। তো আমি মেইন ট্র্যাকের সাথে লিপসিং করি, মানে গান যদি শোনো তাহলে সেখানে আমার গানের গলাটা পাবে, র্যাপের গলাটা পাবে। ওকে, তাহলে তোমার যে গানটা হয় তাহলে গানটা কি করে? গানটা কিছুটা আমি লিখি, আচ্ছা, লেখো তো তুমি, গায়ক কে? দুই একটা জায়গায় গাই, যেমন কোরাস দেওয়ার সময় যদি লাগে। আচ্ছা, র্যাপ তো আমি গাই, আমার গানের ম্যাক্সিমাম র্যাপ গুলো তুমি করো। লিয়াজ বাদে, লিয়াজ ভাই গিয়েছে, ও বাদে আমি গিয়েছি। আচ্ছা, আর এমনি সময় গায় যেমন কলিজার টুকার অশোকে তোরে লাগে নীলপরি, ওইটা সর্বনাশের র্যাপ। তারপর মনের কথা র্যাপ, মানে লাস্টের যে গানটা এনেছে পুরা গানের আর যেগুলোতে সুর থাকে না সেটা তুমি করো? র্যাপে তো সুর লাগে না, ওটাই তো বলছি। যেটা পারি সেটাই করি। আচ্ছা, তাহলে সুর বুঝি না, যে থাকে সেটা কি করে? সুর বুঝি না তো করবো কি করে? সুর আবার বানানোর চেষ্টা করছি, যেমন টিউন করার চেষ্টা করছি। ও পাগলি রে সব আর বিভিন্ন গানে আমি টিউন করেছি, মানে ওটাকে যদি সুর বলে তাহলে ওটাই। আর আমি খুঁজি যে কে আমার এই গানের জন্য পারফেক্ট। আচ্ছা, প্রথম গানের জন্য আমি ভেবেছি যে দীপঙ্কর বদ্দা আমার আছে, সে ভালো গাবে, তাকে নিয়েছি। প্রত্যেকটা গান আলাদা আচ্ছা, আলাদা। তুমি নতুন নতুন সিঙ্গারদেরকে একটা একদম আলাদা। বাহ। আমার ম্যাক্সিমাম গানগুলো যারা জীবনে কোনদিন স্টুডিও যায়নি তাদেরকে দিয়ে করেছি। ও, ফলোয়ার্স লাগে না, ফেমাস লাগে না একটা ভালো জিনিস তৈরি করতে। এমন মানুষ আছে তাদের কোনো ফলোয়ার্স নেই, কিন্তু বিশাল ট্যালেন্ট। ঠিক। আমার উজ্জ্বল ফিল্মে তারাই বেশিরভাগ কাজ করে যাদের ফলোয়ার্স কম, বাহ। ট্যালেন্ট আছে। অ্যাপের বিজনেস কেমন চলছে? খুবই ভালো, জীবনের সব থেকে সুন্দর সময়টা সেই অ্যাপ এনে দিয়েছে। কটা অ্যাকাউন্ট হলো ব্যাংকের? 4-5টা এখন আছে। তাহলে ঠিক আছে। আমি রাগ করলে তুমি? সবগুলোতে টাকা আছে, 4,000, 2,000, 50,000। আমি কি টাকা জিজ্ঞেস করেছি, ঠিক আছে? আমার ব্যাংকে হয়তো 1 লাখ টাকা বড় যারা আছে, হাইস্ট যে ব্যাংকে আছে। কিন্তু এগুলোই তো তোমার স্বপ্ন ছিল, বলো। আজ এই প্রশ্নটা জিজ্ঞেস করাতে তুমি হয়তো মন খারাপ করলে, তুমি আমার উপর খানিকক্ষণের জন্য একটু অভিমান করলে, কিন্তু এটা তো স্বপ্ন। কে না চায় যে তার একটা ব্যাংক অ্যাকাউন্টের থেকে 5খানা ব্যাংক অ্যাকাউন্ট হবে? পৃথিবীতে এমন একটা মানুষ দেখাও যে সে চায় না। সবাই চাই, আমিও চেয়েছি। তুমি তো আজকে পাচ্ছ, এটা তো তোমার স্বপ্ন ছিল। স্বপ্নের কথা বলতে তো অসুবিধা নেই। আমি ব্যাংকের অ্যাকাউন্ট গুলো খুলেছি প্রথমত সেই স্বপ্নের জন্য, যে 5টা অ্যাকাউন্ট চালার স্বপ্ন থাকবে। তাহলে ব্যাংকের ম্যানেজার গুলো বাড়িতে এসে বলে অ্যাকাউন্ট খুলো, আমি আরে ভাই আমার অ্যাকাউন্টে টাকাই থাকে না, যা আসে ঘুরে দিই। কত ভালো, মানে এটাই তো স্বপ্ন ছিল। রাইট, নেক্সট কি করবে? তোমার কি ইচ্ছে? এই ইউটিউব ধরো কালকে ক্যারিয়ারটা বন্ধ হয়ে গেল ইউটিউবে, আচ্ছা আমার প্ল্যান বি করা আছে। তখন কি প্ল্যান? আমি জানি আমার কয়েকদিন পরে কমেডি ভিডিও চলবে না, তাই আমি আমার কন্টেন্টকে শিফট করছি, যেটা চলবে ওটা যদি চলে না, আর একটা প্ল্যান বি করবো। এটা কন্টেন্টের ক্ষেত্রে, কন্টেন্ট না থাকলে আমার ব্যবসা আছে। তুমি তো পার্টি পলিটিক্স করবে। না না, এই মিথ্যে কথা বলো না। তোমার বাড়িতে নেতা নেত্রীদের আনাগোনা হয়, তোমার বাড়িতে নেতারা যাচ্ছে, শুধু ব্যাংক ম্যানেজার না, গিফট দিচ্ছে তোমাকে। তুমি পার্টি পলিটিক্স করবে না? পার্টি থেকে অফার যায়নি তোমার কাছে? পার্টি পলিটিক্স করবো না, কারণ আমি এই মুহূর্তে যে পজিশনে আছি, এই পজিশনে আমার সবার সাথে সম্পর্ক আছে। আমি মন খুলে আমি সবার সাথে কথা বিজেপি মানুষকে ফোন করতে পারি, হুম, টিএমসি মানুষকে ফোন করতে পারি। সেটা তো হয়, কিন্তু চাইছে তো তোমার, তার জন্য তো তোমার বাড়িতে যাচ্ছে, তোমার সাথে লাঞ্চ করছে। না না, এই? আসলে একটা সম্পর্ক আছে আমার সাথে। উনি আমার সম্পর্ক ওনার সাথে আমার পার্সোনাল সম্পর্ক, রাজনৈতিক কোনো সম্পর্ক না। আমার কোচবিহার জেলা প্রেসিডেন্ট অভিজিতের কথা বলছে, পার্সোনাল সম্পর্ক। তা বলে এতবার? হ্যাঁ উনি গিয়েছে, আমরা খাওয়া ছাড়া আসতে দেবো না। হ্যাঁ, কিন্তু এতবার মানে একবার তো যায়নি নাকি? একবারই গেছে, ও আচ্ছা। ঘুরে গেছে। ফোনে কথা হয় সবসময়, হুম। ভালো কাজ হলে আমাকে জানায়। যেমন উনি ক্যান্সার পেশেন্টকে অনেক দান করেছিল, আর আমার কাছে ওইসব খবর বেশি থাকে, কোথায় ক্যান্সার হুম, আছে। হুম, হুম। So, সেই ক্ষেত্রেও আমি তো উজ্জ্বল কি পার্টিতে জয়েন করছে? সামনে তো ভোট, উজ্জ্বল কিভাবে দেখছো একজন নাগরিক হিসেবে রাজ্যটাকে? প্রথমত থ্যাংক ইউ সো মাচ যে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনকে কেন্দ্র সরকারে একটা জায়গা দেওয়ার জন্য। জায়গা দেওয়ার জন্য ওকে, আমি সব থেকে বেশি খুশি হয়েছি। ওকে। আমাদেরকে নিয়ে খুব অপমান করা হয়, হুম, কন্টেন্ট ক্রিয়েটারের ভবিষ্যৎ কি, আমাদেরকে অনেকে মেয়ে দিতে চায় না। আমার শ্বশুরমশাই দিয়েছে, অনেকেই আছে যারা লাখ লাখ ইনকাম করলেও পাত্তা পায় না। ঠিক। তো এখন যখন স্কুল কলেজে কন্টেন্ট ক্রিয়েশন দেখা হবে,
সেই কাজের সাথে আমরা যুক্ত, যেই কাজ স্কুল কলেজে শেখানো হচ্ছে, সেটা সব থেকে বড় গর্বের ব্যাপার। বেশ। এই কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে যাতে রাজ্য সরকার ভাবে আমাদের, ওকে। তাহলে তো আরো বেশি খুশি হবো। হুম। যেহেতু কিছু কিছু জিনিস আছে সেগুলো যাতে চেঞ্জ হয়, এটাই। যেমন কি চেঞ্জ করতে চাও? পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে খারাপ জিনিস আছে, আমাদের রাজ্যে কিছু খারাপ খারাপ ধরো পয়েন্ট। তুমি আজকে সুযোগ পেলে কিছু চেঞ্জ করার, কি কি চেঞ্জ করবে? কি কি চেঞ্জ করতে হবে? প্রত্যেকটা ক্ষেত্রেই খারাপ দিক থাকে, 100% ভালো কথা হয় না। 100% ভালো করার টার্গেট রাখতে হবে আমাদের রাজ্য সরকার, সেন্ট্রাল সরকার, সবারই। আর কেউ যদি অফার দেয় তোমাকে কি? যে আমাদের দলে আসুন, চল, তুমি যেতে চাইবে? চাও না? না। মুখে এক মনে আরেক নয় তো? যেতে চাই না, কারণ আমাকে যদি কোনো রাজনৈতিক হুম। দলে যদি চান্স দেওয়া হয় রাজনীতি করার জন্য, একটা তো পদ দেবে, যাই হোক আর কি, ভগবান করে তোর এমএলএ দিল, হুম। এমএলএ ভোট প্রচারের জন্য অনেক টাকা লাগবে, আমি সে টাকা নষ্ট করে দেবো? বলো কি করে? মিটিং মিছিল করবো না, সেই টাকা ব্লাড ডোনেশন ক্যাম্প করবো, যা টাকা আসবে ঘরে ঘরে পৌঁছে দেবো, ত্রাণ ফ্রাণ নাটার পাটা। ভালো। ওপেন সোশ্যাল মিডিয়া বলছি, তুমি দেখবে যদি কোনোদিন আসে এরকম সময়, একটা দুটো মিটিং মিছিল যদি করতে হয়, যেটা দরকার, হুম। 2000 টাকার শার্ট নয়, 200 টাকার শার্ট পরে যে লোকটা আছে, সেটা যদি প্রিয় হয় তাহলে 200 টাকার শার্টই পরো। হুম। যেটা মিটিং মিছিল করার জন্য দরকার সেইটুকুই টাকা খরচা করবো, বাকি টাকা মানুষের জন্য ইনভেস্ট করবো। বাহ। তাহলে কেউ দল দেবে, কেউ আমাকে এমএলএ টিকিট দেবে, কেউ আমাকে রাজনীতি করতে দেবে আমি আর বেশি এই প্রশ্নটা না করলে মনে হয় তুমি বেশি ভালো হবে না? না। আসলে সরকার যদি ভালো হয় তাহলে চলবে না। সরকার যাদের জন্য ঠিক আছে, যাদেরকে দায়িত্ব দিয়েছে, এমএলএ মন্ত্রী, তাদের দিকে নজর রাখো। আসলে ছেলে ভুল করলে বাবা মায়ের মান সম্মান যায়। যদি আমাদের সরকার ভালো থাকে, তাদের যে চেন আছে এমএলএ মন্ত্রী, তো তারা খারাপ করলে সেই সরকারের বদনাম হবে, সেই জিনিসটা ধ্যান রাখতে হবে। এটা কেউ বলবে না, ওটা উজ্জ্বল বললো। এটা উজ্জ্বল বললো, একে ধ্যান রাখতে হবে খুব ইমিডিয়েট। ওকে উজ্জ্বল, আমি বেশি দীর্ঘায়িত করবো না। একদম শেষের দিকে মানুষকে কি বলবে যারা ইউটিউবে কেরিয়ার করতে চায়? আমাকে কেউ একজন বলেছিল আমি কন্টেন্ট ক্রিয়েট করি বলে আমার ফিউচার কি। আমি তাদেরকে বলি আজকে, আমি আবার রিপিট করবো, আমাকে কেউ একজন বলেছিল বহু বছর আগে, হুম। তুমি কন্টেন্ট ক্রিয়েটর, তোমার ফিউচার কি। আমি বলবো আজকে কন্টেন্ট ক্রিয়েটরদের সরকার দিয়েছে স্বীকৃতি, তাই শায়রি বলি, তুমি আমাকে বলেছিলে তোমার ফিউচার কি। আমি কন্টেন্ট ক্রিয়েট করি বলে তুমি আমাকে বলেছিলে তোমার ফিউচার কি। কয়েকদিন পরে পাশে স্কুল আর কলেজে গিয়ে দেখবি তোর বাচ্চাকে শেখাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পদ্ধতি, আর তুমি বলেছো সেই কন্টেন্ট ক্রিয়েটর, আর তুমি বলেছো সেই কন্টেন্ট ক্রিয়েট করি বলে তোমার ফিউচার কি। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের বলবো, আমি যে জবাবটা দিতে পারলাম যে আমাকে অপমান করেছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, তোমার ফিউচার কি, তোমরাও চেষ্টা করো, তোমরাও চেষ্টা করো, তোমরা একদিন জবাব দিতে পারবে। ওফ, কোনো কিছু অসম্ভব নয় ভাই, জেদ রাখতে হবে। যখন তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, পাগল বলছে, 100% তুমি সেটা দিয়ে ডিমোটিভেট হও। কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে তোমাকে জোকার সাজতে হবে, তোমাকে পাবলিকের সামনে হ্যালো এটা ওটা বলতে হবে। সেই মুহূর্তে তোমাকে যে খারাপ ভাবছে, জাস্ট মাইন্ডসেট করে নাও, ওকে আমি যেটার জন্য খারাপ ভাবছি সেটা দিয়ে জবাব দেবো, যে আমি ভুল পথে হাঁটছি না। ওকে, তুমি সেটা জেদ নাও, খারাপ থেকে শেখো, খারাপ থেকে আগুন জ্বালা মনের মধ্যে। আমি খারাপ, আমাকে কেউ বললো আমি মনের মধ্যে আগুন জ্বালাই, আর লড়াই করো। দেখবি আমাকে অনেকেই কমেন্টে গালি দেয়, সাপড়ি বলে, অনেক কিছু বলে, আমি জেদ নেই, আমি এদের মুখে জবাব দেবো, এদের কাছে জবাব দেবো, এদেরকে জবাব দেবো, আমার মুখ দিয়ে নয়, তর্ক করে নয়, কাছে। বাহ, কাজে বিশ্বাসী ছেলে। উজ্জ্বল, অনেক 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 ধন্যবাদ। একটা আড্ডায় সবকিছু জানা সম্ভব নয়, তবে কিছু তো জানা সম্ভব। আজ হয়তো অনেক কিছু চেনা মুখের অচেনা কথা অনেকে জানতে পারলো, চেনা মানুষের মুখে অচেনা শব্দ শুনতে পারলো। উজ্জ্বল, কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। ভালো থেকো, ভুল ত্রুটি হলে মাফ করে দিও, যদি কথায় ভুল ত্রুটি হয়। অ্যাকচুয়ালি পডকাস্টে তো অনেক সময় ভুল কথা বেরিয়ে যায়, মনের কথা বেরিয়ে যায়। তো এটাই বলবো, ভালো থেকো সবাই, অনেক ভালো থেকো, আর মরে গেলে সব শেষ ভাই।
জীবন খুব সংকীর্ণ। লড়াই করো, লড়াই করো ভাই, লড়াই করো ভাই। তুমি বিশ্বাস করো, চারিপাশে যা দেখতেছি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আমি মনে করি এগুলো সব মূল্যহীন। এগুলো সব মূল্যহীন মরার পরে। মরার পরে তুমি জীবিত থাকবে তোমার কাজকে দিয়ে, যেটা আজকে তুমি করে যাবে। জুবিন গার্গ স্যার, লতা মঙ্গেশকর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের ব্যাংক ব্যালেন্স কত আমরা জিজ্ঞেস করি না। তারা এই গানটা করেছে, এই কবিতাটি লিখেছে, সমাজের জন্য এই ভালো কাজ করেছে, তাই তাদেরকে সারা জীবন আমরা সেলিব্রেট করে সারা জীবন মানি। তার মানে উনি অমর। এই যুগেও তুমি চেষ্টা করলে অমর হতে পারবে, তার জন্য তোমাকে সেই চেষ্টাটা করতে হবে। ঠিক আছে, যুগের মধ্যে অমর হতে পারবে না, দুনিয়ার মধ্যে পারবে না, তোমার ফ্যামিলির মধ্যে তো অন্তত পক্ষে পারবে যে হ্যাঁ আমাদের বংশে একজন ছিল যে ভালো কাজ করেছে আমাদের বংশের মধ্যে ওই ছেলেটাই। বা তোমার গ্রামের মধ্যে তো হতে পারবে যে হ্যাঁ গ্রামে একটা ছেলে ছিল ভাই, খুব ভালো ছিল। তোমার পাশের পাড়ায় দেখবে অনেকে অমর আছে যারা 50 বছর আগে ভালো কাজ করে গিয়েছে, হয়তো স্কুল বানিয়ে গিয়েছে ভাই, ওই স্কুলটা ওর নামে সারা জীবন আছে। মরার পরে অমর থাকার চেষ্টা করো। এখন কোশ্চেন আসবে, যদি মরেই যাই তাহলে এত টাকা পয়সা ইনকাম করে লাভ কি? প্রতিটা মুহূর্ত তোমার জীবনকে উপভোগ করতে হবে, যে জীবনটা সুন্দর। টাকা পয়সা না থাকলে পারবে না। নিজের ইজ্জত ঢাকতে গেলে জামা কাপড় লাগে, জামা কাপড় কিনতে টাকা লাগে। আমরা জন্ম নিয়েছি, মা বেঁচে ছিল, বাবা বেঁচে ছিল, তারা যে বেঁচে ছিল অন্ন খেয়ে, সেই অন্নটাও বানাতে টাকা লাগে। পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রেই টাকা লাগে। মরার সময় তোমাকে যখন সৎকার করবে, সে দেশলাই কাঠি একটা, সেটাও কিন্তু কিনতে টাকা লাগে। টাকার মূল্য অপরিসীম। টাকা ইনকাম করো, যারা অপমান করছে তারা তোমার পিছনে আসবে, আর পরিশ্রমী হলে টাকাও আসবে, সব আসবে। টাকা ইনকাম করতে গেলে সফলতা লাগবে, সফলতার পিছনে ছুটবে না, সফলতার পিছনে ছুটবে না, তোমার ট্যালেন্ট আর পরিশ্রমের পিছনে ছোটো, সফলতা তোমার পিছনে ছুটবে। বাহ, টাটা। থ্যাংক ইউ। শান্তনু টেকের এই এপিসোড কেমন লাগলো, ভালো খারাপ সবটাই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনারা করছেন, ভালো লাগছে। আর এই এপিসোড ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।